প্রতিদিন সকালে সূর্য উঠছে, রাতে আমরা ঘুমাতে যাচ্ছি। সব খুব স্বাভাবিক, তাই না? কিন্তু পুরো ব্যাপারটা ঘটছে শূন্যে ভাসমান একটা বিশাল লাটিমের মতো ঘুরতে থাকা পাথরের ওপর। আজকের এই বিশ্লেষণে আমরা সম্পূর্ণ অন্যরকম আর বেশ ভয়ঙ্কর একটা কাল্পনিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমরা দেখব আমাদের এই চিরচেনা পৃথিবীর ঘূর্ণন যদি হুট করে একেবারে থেমে যায়, তাহলে এর ফিজিক্সে বা আমাদের অস্তিত্বে ঠিক কী ধরনের প্রভাব পড়বে। বিশেষ করে আবহাওয়া আর ম্যাগনেটিক ফিল্ডের কী অবস্থা হবে, সেটা নিয়ে তো বিস্তারিত আলোচনা থাকছেই। আমরা হয়তো সারাদিন হাঁটাচলা করছি আর টেরই পাচ্ছি না, কিন্তু ঠিক এই মুহূর্তে, এই মুহূর্তেই নিরক্ষরেখায় আমাদের পৃথিবী প্রতি ঘন্টায় প্রায় ১৬৭০ কিলোমিটার বেগে ঘুরছে। মানে একটা সাধারণ কমার্শিয়াল প্লেনের চেয়েও এর স্পিড অনেক বেশি। আর এই প্রচণ্ড গতির কারণেই কিন্তু আমাদের পরিচিত দিন-রাত আর পৃথিবীর পরিবেশের একটা সুন্দর ব্যালেন্স টিকে আছে। তো আসল কথায় আসা যাক। সবচেয়ে রোমাঞ্চকর আর একই সাথে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, এই বিশাল সুপারফাস্ট ঘুরতে থাকা গোলকটার গতি যদি ১৬৭০ কিলোমিটার থেকে একেবারে জিরো বা শূন্যে নেমে আসে, তখন আসলে কি ঘটবে? ফিজিক্সের নিয়ম অনুযায়ী এরা যে শুধু দিনরাতের সমাপ্তি ঘটাবে তা কিন্তু নয়, বরং পুরো গ্রহের জন্য এমন এক অকল্পনীয় পরিবর্তন ডেকে আনবে যা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। চলুন এর তাৎক্ষণিক আর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো একটু তলিয়ে দেখি। শুরুতেই আসছে সেকশন ১, দ্য ক্যাটাস্ট্রফিক হল্ট বা ভয়াবহ স্থবিরতা। চলুন দেখি হঠাৎ পৃথিবী ব্রেক কষলে প্রথম ধাক্কাটা কেমন হবে। ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। হঠাৎ পৃথিবীটা থেমে গেল, কঠিন মাটি স্থির হয়ে গেল ঠিকই, কিন্তু জড়তার কারণে, মানে ইনার্শিয়ার জন্য পৃথিবীর উপরের বায়ুমণ্ডল আর সমুদ্রের পানি তো আর থামবে না। সেগুলো তাদের আগের ওই ১৬৭০ কিলোমিটার স্পিডেই সামনের দিকে আছড়ে পড়বে। এর মানে কি দাঁড়ায়? মানব সভ্যতা ধ্বংস করে দেওয়ার মতো বিশাল সব সুনামি সমুদ্র থেকে স্থলভাগে ধেয়ে আসবে। টেকটনিক প্লেটগুলোতে আচমকা এত বড় ধাক্কা লাগার ফলে শুরু হবে মারাত্মক সব ভূমিকম্প। আর আবহাওয়া, বায়ুমণ্ডল আগের গতিতে চলতে থাকার কারণে এমন সব প্রলয়ঙ্কারী সুপারস্টর্ম বা ঝড়ের সৃষ্টি হবে যা পৃথিবীর ইতিহাসে কেউ কখনো দেখেনি। এবার আসি আমাদের দ্বিতীয় ভাগে, শিফটিং উইন্ডস অ্যান্ড পার্মানেন্ট স্টর্মস, মানে বাতাসের গতিপথ পরিবর্তন আর স্থায়ী ঝড়। দীর্ঘমেয়াদে আমাদের আবহাওয়া ব্যবস্থা কিভাবে পুরোপুরি ভেঙে পড়বে সেটা একটু দেখা যাক। আবহাওয়ার এই পরিবর্তনের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হল কোরিওলিস ইফেক্ট। পৃথিবীর ঘূর্ণনের কারণেই কিন্তু এই ইফেক্টটা তৈরি হয়। আর এটাই মূলত আমাদের বাতাসের দিক, ঘূর্ণিঝড়ের ঘূর্ণন এবং সমুদ্র স্রোতকে কন্ট্রোল করে। বর্তমানে আমরা যে মৌসুমি বায়ু দেখি বা জেট স্ট্রিমের কথা শুনি, এই সব কিছুই কিন্তু পৃথিবীর ওই ঘূর্ণন শক্তির উপর ডিপেন্ড করে। পার্থক্যটা একটু খেয়াল করলেই বুঝব। বর্তমানে আমাদের আবহাওয়া বেশ সুন্দরভাবে নিয়ন্ত্রিত। বাম দিকে দেখতেই পাচ্ছেন জেট স্ট্রিম আর মৌসুমি বায়ু একটা নির্দিষ্ট নিয়মে চলে। কিন্তু ডান দিকে দেখুন, পৃথিবী না ঘুরলে কোরিওলিস এফেক্ট বলেও কিছু থাকবে না। তখন কি হবে? তখন গরম দিক থেকে ঠান্ডা দিকের দিকে একটানা অবিরাম বাতাস বইতে থাকবে। তৈরি হবে বিশাল আকারের সব স্থায়ী ঝড়, যেগুলো কখনো থামবে না। আবহাওয়ার এই চরম রূপ যে কোনো প্রাণের জন্যই টিকে থাকা একদম ইম্পসিবল করে তুলবে। ৩ নম্বর সেকশন, ডিভাইডেড এক্সট্রিম ক্লাইমেট বা চরম ভাবাপন্ন জলবায়ু। দিনরাতের চিরচেনা সাইকেলটা হারিয়ে গেলে আসলে কি হবে? পৃথিবী না ঘুরলে এর এক পাশ সবসময় সূর্যের দিকে মুখ করে থাকবে আর অন্য পাশটা চিরকাল অন্ধকারে ডুবে থাকবে। সূর্যের দিকের ওই চিরদিনের দিন অংশটা মরুভূমির চেয়েও বেশি উত্তপ্ত হয়ে উঠবে। প্রচণ্ড গরমে সমুদ্রের পানি পর্যন্ত ফুটে বাষ্প হয়ে যাবে। আর অন্যদিকে অন্ধকারের দিকটায় থাকবে অন্তহীন এক রাত। সেখানকার তাপমাত্রা এতটাই নিচে নেমে যাবে যে পুরো মহাসাগর জমে সলিড বরফ হয়ে যাবে। এক পাশে লিটারেলি জ্বলন্ত আগুন, তো অন্য পাশে হাড় কাঁপানো বরফ। এরকম একটা চরম ভাবাপন্ন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে থাকা তো প্রায় অসম্ভব। তবে হ্যাঁ, একমাত্র ব্যতিক্রম হতে পারে এই দুই অংশের মাঝখানের একটা সরু গোধূলি অঞ্চল, যাকে আমরা টুয়াইলাইট জোন বলতে পারি। জ্বলন্ত রোদ আর চিরস্থায়ী বরফের ঠিক মাঝামাঝি এই বর্ডার লাইনে হয়তো তাপমাত্রা এমন একটা পর্যায়ে থাকবে যেখানে কোনো মতে জীবন টিকে থাকতে পারে। তবে বলাই বাহুল্য, সেটাও হবে মারাত্মক এক বেঁচে থাকার লড়াই। আমাদের ৪ নম্বর পয়েন্ট, দ্য রিডিস্ট্রিবিউশন অফ ওশনস বা সমুদ্রের নতুন রূপ। পৃথিবীর বিশাল জলরাশি তখন কেমন আচরণ করবে? আমরা অনেকেই জানি পৃথিবী স্পিনের কারণে এর মাঝখানটা মানে নিরক্ষরেখার দিকে সামান্য একটু ফোলা থাকে। একে বলে ইকুয়েটোরিয়াল বাল্জ। এই সেন্ট্রিফিউগাল ফোর্সটাই কিন্তু ওই অঞ্চলে পানিকে ধরে রাখে। কিন্তু ঘূর্ণন না থাকলে সেই ফোর্সটাও গায়েব হয়ে যাবে। ফলে সমুদ্রের পানি পৃথিবীর দুই মেরুর দিকে নতুনভাবে ছড়িয়ে পড়বে। আমাদের পরিচিত জোয়ার ভাটার ধরন পুরোপুরি বদলে যাবে আর সমুদ্রস্রোত সম্পূর্ণ ভেঙে পড়বে। এর মানে হলো সামুদ্রিক ইকোসিস্টেম বা বাস্তুসংস্থান সরাসরি ধ্বংসের মুখে গিয়ে পড়বে।
এরপর আসি 5 নম্বর সেকশনে, আ ডিকেইং ম্যাগনেটিক শিল্ড। বিজ্ঞানীদের মতে দীর্ঘমেয়াদে এর সবচেয়ে মারাত্মক প্রভাবটা পড়বে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের ওপর। আমাদের পৃথিবীর ভেতরের যে গলিত লোহার কোর আছে সেটার মুভমেন্ট আর গ্রহের ঘূর্ণন, এই দুটোর কম্বিনেশনই মূলত পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখন 1 নম্বর ধাপে যদি গ্রহের ঘূর্ণন থেমে যায়, তাহলে 2 নম্বর ধাপে গিয়ে ওই গলিত কোরের সাথে ঘূর্ণনের সিনার্জি বা সমন্বয়টা পুরোপুরি ভেঙে পড়বে। এর রেজাল্ট হিসেবে 3 নম্বর ধাপে চৌম্বক ক্ষেত্রটা মারাত্মকভাবে দুর্বল হয়ে যাবে, আর 4 নম্বর ধাপে গিয়ে ঘটবে সবচেয়ে বড় বিপর্যয়। এই অদৃশ্য ম্যাগনেটিক শিল্ড না থাকার কারণে সূর্যের ক্ষতিকর এবং প্রাণঘাতী রেডিয়েশন সরাসরি আমাদের বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করবে। এই ম্যাগনেটিক শিল্ড ছাড়া পৃথিবী কিন্তু মহাকাশের সোলার রেডিয়েশনের কাছে একদম অসহায় হয়ে পড়বে। এই ক্ষতিকর বিকিরণ যে শুধু ভূপৃষ্ঠের প্রাণীদের ডাইরেক্ট ক্ষতি করবে তা নয়, বরং এটা ধীরে ধীরে আমাদের বায়ুমণ্ডলটাকেই ধ্বংস করে দেবে। একটু একটু করে সোলার উইন্ড বা সৌরঝড়ের আঘাতে আমাদের বায়ুমণ্ডল একেবারে মহাশূন্যে বিলীন হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা ধারণা করেন বহু কোটি বছর আগে মঙ্গল গ্রহের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। সবশেষে আমাদের 6 নম্বর পয়েন্ট, দ্য ফেট অফ লাইফ বা জীবনের পরিণতি। এই স্থবির পৃথিবীতে প্রাণীকুলের বিবর্তনের কি হবে? দেখুন, আমাদের বর্তমান জীবজগৎ কিন্তু এই দিন-রাতের 24 ঘন্টার সাইকেলের সাথে পুরোপুরি অভ্যস্ত। পৃথিবী না ঘুরলে আমাদের বায়োলজিক্যাল ক্লক বা ঘুমের প্যাটার্ন সম্পূর্ণ ঘেটে যাবে। গাছপালার স্যালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের সিস্টেম বাধাগ্রস্ত হবে, কারণ তারা তো আর নিয়ম করে সূর্যের আলো পাবে না। প্রাণীদের বিহেভিয়ারে আসবে বিশাল পরিবর্তন। এমন একটা চরমভাপন্ন পরিবেশে বিবর্তনের ধারা সম্পূর্ণ অন্যদিকে মোড় নেবে। আজকের মতো এত কমপ্লেক্স বা জটিল প্রাণীর বিকাশ ঘটাটা সেখানে এক কথায় অসম্ভব। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আর এই কোটেশনটা পুরো বিষয়টার চমৎকার একটা সামারি দিচ্ছে। পৃথিবীর ঘূর্ণন শুধু দিনরাত তৈরি করে না, এটাই সেই মূল ইঞ্জিন যা পৃথিবীকে বাসযোগ্য রাখে। সত্যি বলতে আমাদের আবহাওয়া, এই ম্যাগনেটিক ফিল্ড, সমুদ্র স্রোত থেকে শুরু করে প্রতিদিনের জীবন, সবকিছুই এই ঘূর্ণনের উপর নির্ভরশীল। তাহলে একবার ভাবুন, মহাবিশ্বের অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজতে গেলে সেই গ্রহের ঘূর্ণন কতটা ক্রুশিয়াল একটা শর্ত হতে পারে। আমাদের পুরো অস্তিত্বই যদি স্রেফ একটা পারফেক্ট স্পিডে ঘোরার উপর নির্ভর করে, তাহলে এই মহাজাগতিক ঘূর্ণনকে নিছকই ফিজিক্সের একটা নিয়ম, নাকি এটা প্রাণের সবচেয়ে বড় জাদুকর?